আচ্ছা, কি খবর সবার, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আছি মোটামুটি। সকালে ক্লাস ছিল নাকি? জি স্যার, মাত্র একটা ক্লাস শেষ হলো। আচ্ছা, তাহলে আমরা একটু 2-3 মিনিট পরে শুরু করি, আর সবাই আসুক। আচ্ছা, পার্টিসিপেন্টরা আসতে থাকুক। তো এই সুযোগে আমি সকালে কিছু আর্টিকেল পড়তেছিলাম, তো তোমাদের একটু দেখাই যে বর্তমান অবস্থাটা কি আসলে কোভিড এর কারণে। মানে আমরা যে অ্যাপারেল সেক্টর বা টেক্সটাইল সেক্টর নিয়ে তো আমাদের ভবিষ্যৎ, তাই না? সো এটার অবস্থাটা কি আসলে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখা দরকার আর কি। তো সকালে কিছু আর্টিকেল পড়তেছিলাম যে বাংলাদেশে কিছুটা ওই যে সুইডিশ ইনভেস্টমেন্টের জন্য আমাদের পিএম এনকারেজ করতেছে, এটা ভালো নিউজ একটা। তারপর হচ্ছে ইন্ডিয়ার ইকোনমি আস্তে আস্তে রিকভার করতেছে, এটাও একটা পজিটিভ নিউজ। তারপরে ইউকে ফুটবল আচ্ছা, এটা ফল করছে কিছুটা লকডাউনের কারণে, উইথ সেকেন্ড লকডাউন সাথে। পরে আমেরিকান ঈগল, তোমরা জানো একটা ইউএসএ বেসড ব্র্যান্ড, এটাও তোমার মনে হয় কিছুটা ফল করছে, 3% রেভিনিউ ডিক্লাইন, মানে তাদের রেভিনিউ 3%-এর মতো কমে গেছে আর কি। তো এটাও খুব ভালো নিউজ না। তারপর রস্টোর, এটাও হচ্ছে কিছুটা ডিক্লাইন করছে, ফল করছে 2% টু 3.75 বিলিয়ন সেল। তো বোঝাই যাচ্ছে আসলে একটু মানে সবাই লসের দিকেই আছে, যেহেতু এখনো তোমার এই ইফেক্টটা কমে নাই, বিশেষ করে ইউকে ইউএসএ বাইরের কান্ট্রি গুলাতে আর কি। আর এশিয়ান রিজিয়নে আসলে অতটা ওইরকম ইম্প্যাক্ট এখনো দেখা যাচ্ছে না, বা একটু ইমপ্রুভমেন্টের দিকেই আছে। সো স্যার, ওটা এইটাই কি আর কি। জিমেইলে দেখতেছিলেন? না, ওটা হচ্ছে যে ফাইবার টু ফ্যাশন একটা ওয়েবসাইট আছে, তো ওইটার কিছু মানে যে সাবস্ক্রাইব করা থাকলে ওরা নিউজ লেটার পাঠিয়ে দেয় আর কি, এক একটা ইয়ার। হ্যাঁ, জিমেইলে আর কি আসছে। আচ্ছা, তো অনেকেই চলে আসছে, তো আমরা আস্তে আস্তে একটু ইয়ার দিকে মুভ করি। তো আমরা মনে হয় অ্যাক্রাইলিক ফাইবারটা পড়তেছিলাম নাকি? এটা কি শেষ হয়েছিল? মনে হয় না আমার। কারো মনে আছে কোন পর্যন্ত পড়ানো হয়েছিল? স্যার, মডিফিকেশন অফ পলিমার স্যার। আচ্ছা, এই স্লাইডটা কি দেখাইছি নাকি এইটার আগ পর্যন্ত হয়েছে? এটা আগ পর্যন্ত মেবি স্যার। আগ পর্যন্ত, আচ্ছা, ওকে। তো আমরা আজকে আহ, শুরু করব হচ্ছে সেকেন্ড পার্টটা অ্যাক্রাইলিক ফাইবারের। তো ফার্স্ট পার্টে কিছুটা ধারণা তো আমরা পেয়ে গেছি, আসলে ধারণা বলতে আহ, কিভাবে আসলে ফাইবারটা ম্যানুফ্যাকচার করা হয়, কি ধরনের পলিমার থেকে করা হয়, এবং ম্যানুফ্যাকচারিং এর যে স্টেপ গুলা, অর্থাৎ মনোমার সিনথেসিস কিভাবে করি আমরা,
এরপর সেটাকে পলিমারাইজ করি কিভাবে, এরপর স্পিনিং করি কিভাবে, ড্রয়িং, ওয়াশিং, এগুলো আমরা একটু দেখছিলাম হালকা পাতলা। আর এদিকে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল, ইন্ট্রোডাকশনে কিছুটা দেখছিলাম যে অ্যাক্রাইলোনাইট্রাইলটা হচ্ছে আমাদের মেইন ইউনিট, যেটা দিয়ে আমরা আসলে পলিঅ্যাক্রাইলোনাইট্রাইলটা তৈরি করে থাকি। তো এইটা বানানো হচ্ছে আমাদের মনোমার সিনথেসিস, যেটা আমরা চারটা উপায় দেখছিলাম। আর এদিকে কিছু ট্রেড নেম সম্পর্কে জানছিলাম। তারপর হচ্ছে পলিমারাইজেশনটা কিভাবে হয়, অর্থাৎ নরমাল পলিমারাইজেশন হয় নাকি গ্রাফট পলিমারাইজেশন হয়, বা এই দুইটা জিনিস আসলে কি এটা সম্পর্কে জানছিলাম। যে সেম মলিকুলার বা পলিমার চেইনে যখন সবগুলা মনোমার একটা চেইন আকারে থাকে পরস্পরের সাথে যুক্ত হয়ে, সেটা হচ্ছে নরমাল। আর যখন এরকম ব্রাঞ্চিং আকারে থাকবে সেকেন্ড মনোমারটা, তখন সেটা হবে হচ্ছে গ্রাফট কোপলিমারাইজেশন। অর্থাৎ গ্রাফটিং মানেই হচ্ছে ব্রাঞ্চিং, এটা একটু মনে রাখবা, তাইলে ইজি হয়ে যাবে। তো এরপরে প্রোডাকশন ফ্লো চার্ট, এই যে চারটা সিস্টেমে আমরা অ্যাক্রিলোনাইট্রাইলটা বানাইতে পারতাম, তো এগুলা দেখছিলাম। একটা ভিডিও মনে হয় দেখাইছিলাম নাকি? জি স্যার, স্পিনিং নিয়ে হচ্ছে মানে পুরো প্রসেসটার উপর একটা পুরা ভিডিও। প্রসেসটার উপর একটা ভিডিও হয়েছে, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করব হচ্ছে সেকেন্ড পার্টটা। অর্থাৎ আমাদের আজকের টপিক গুলা হবে হচ্ছে, আমরা যে বলছি যে পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল বা অ্যাক্রাইলিক ফাইবার তৈরির সময় আমরা কি নেই, পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল এই মনোমারটাকে নেই, এটা হচ্ছে আমাদের মেইন কম্পোনেন্ট। এটার সাথে এটা আমরা বলছি যে অ্যাট লিস্ট 85% থাকতে হয় টু বি অ্যাক্রাইলিক ফাইবার। আর যদি আমি 85%ই নেই, বাকি 15% আমরা অন্য কিছু একটা মনোমার নিই টু কমপ্লিট 100%। তো এই যে অন্য একটা মনোমার, এটাকে আমরা সবসময় বি বা সেকেন্ড একটা কম্পোনেন্ট বলে আসছি। তো এইটা আসলে কি এবং এইটা কেন আমরা নিই, এই জিনিসটা নিয়ে এই স্লাইডটার মূল আলোচনা আর কি। তো স্লাইডের নাম আমরা দিছি হচ্ছে মডিফিকেশন অফ পলিমার। এখন আমার কোশ্চেন হচ্ছে, এইটা নামকরণটা কেন, আসলে পলিমারের কি মডিফাইটা হচ্ছে বা পলিমার মানে কিভাবে চেঞ্জ হচ্ছে, এই জিনিসটা আর কি আমাদের একটু বোঝা দরকার। সাপোজ আমি দুইটা ফাইবার বানাইছি, একটা হচ্ছে 100% এই পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল দিয়ে PAN, আরেকটা বানাইছি হচ্ছে 85% পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল দিয়ে, আর প্লাস 15% হচ্ছে এই কোপলিমার বা বি ধরলাম এখানে। আরেকটা ফাইবার আমি বানাচ্ছি যেটাতে 90% পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল আছে, প্লাস হচ্ছে 10% হচ্ছে ওই বি মনোমারটা আছে। এখন কোশ্চেন হইলো, এই তিনটা ফাইবারের মেইন কম্পোনেন্ট কিন্তু সেম, এই পলিঅ্যাক্রাইলোনাইট্রাইলই আমি বেশি পরিমাণে নিচ্ছি। আর এখানে 0% আছে বি, এখানে 15% আছে, এখানে 10% আছে। এখন কোশ্চেন হচ্ছে যে তিনটার ক্যারেক্টারিস্টিক্স বা তিনটার মানে বিহেভিয়ার বিভিন্ন টেম্পারেচার, প্রেসার বা ফিজিক্যাল, মেকানিক্যাল, কেমিক্যাল সোর্স গুলোর আন্ডারে তিনটার কি সেম হবে নাকি ডিফারেন্ট হওয়ার কথা? ডিফারেন্ট হবে। ডিফারেন্ট হবে, রাইট। তো এই এই যে ডিফারেন্সটা আসতেছে, দিস ইজ বিকজ আমি কত পার্সেন্ট এই অন্য মনোমারটা যুক্ত করছি বা কি মানে কোন ধরনের মনোমারটাকে ইউজ করছি অ্যাজ এ সেকেন্ড কম্পোনেন্ট। তো এইটার উপরে ডিপেন্ড করে কিন্তু আমার পলিমারের যে ক্যারেক্টারিস্টিক্স সেটা মডিফাই হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই আমরা এটার নাম দিছি হচ্ছে মডিফিকেশন অফ পলিমার, যে আমরা কত পার্সেন্ট যোগ করে কিভাবে জিনিসটার চেঞ্জ নিয়ে আসতেছি সেটা একটু দেখার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমরা 100% পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল ইউজ করতে পারি না বিকজ অফ সার্টেন ডিফিকাল্টিস, কিছু ডিফিকাল্টিস ক্রিয়েট হয় যেটা ফাইবারের জন্য মানে ফাইবারের যে ফাংশনালিটি আছে সেটাকে হিন্ডার করে বা সেটাকে বাধা দেয়। তো প্রথম রিজনটা হচ্ছে কি, ডাইং অ্যাবিলিটি। অর্থাৎ একটা ফাইবারকে তুমি যখন ডাইং করতে যাবা তখন কিছু ডিফিকাল্টিস চলে আসবে যদি আমি 100% অ্যাক্রিলোনাইট্রাইল ইউজ করি। তো ডিফিকাল্টিস গুলা কি একটু পরে আমরা বুঝি।
সেকেন্ড যে সমস্যাটা সেটা হচ্ছে থার্মোপ্লাস্টিসিটি। অর্থাৎ থার্মোপ্লাস্টিক ফাইবার সম্পর্কে আমরা জানছি যে কোনো ফাইবারকে যখন আমরা তাপ দেই এবং এটার আহ, মানে শেপের চেঞ্জ করি তখন সেই শেপটা ফিক্স হয়ে যায়। সো এই ক্যারেক্টারিস্টিক্সটা হলো তার থার্মোপ্লাস্টিসিটি। তো 100% অ্যাক্রিলোনাইট্রাইল ইউজ করলে এই ক্যারেক্টারিস্টিক্সেও কিছু সমস্যা দেখা দেয়। সিমিলারলি স্ট্রেচিং এবং ক্রিম্পিং, মানে আমরা যখন ফাইবারটা বানানোর পর এটাকে ড্রয়িং করতে যাব, তারপর তাকে ওই যে টেক্সচারাইজিং করতে যাব, ক্রিম্পিং করতে যাব, বিভিন্ন শেপ দিতে যাব, তখন দেখা যায় কিছু প্রবলেম দেখা দেয়। আরেকটা প্রবলেম হচ্ছে, মেজর প্রবলেম যেটা সেটা হচ্ছে ময়েশ্চার অ্যাবজর্পশনে। আমরা জানি নরমালি এমনিতেই সিনথেটিক ফাইবারের ময়েশ্চার অ্যাবজর্পশনের পরিমাণ কম, তার মধ্যে যদি এটা আরো কমে যায় বা আরো প্রবলেম থাকে তাইলে দেখা যাবে যে একেবারেই তুমি যে কাপড়টা বানাবা সেটা কমফোর্টেবল হবে না, কারণ ময়েশ্চার এর সাথে কমফোর্টেবিলিটিটা সম্পর্কযুক্ত বা রিলেটেড। সো একটা না থাকলে আরেকটা হবে না। সো কমফোর্টেবিলিটি আনার জন্য ময়েশ্চার অ্যাবজর্পশন কিছুটা হলেও থাকা জরুরি। তো এই প্রবলেমগুলা দেখা গেছে আসলে যে এইখানে মানে আমরা অপটিমাম লেভেলে এই বিহেভিয়ার গুলা নিয়ে আসতে পারতেছি না। সো দ্যাট ইজ ওয়াই আমাদের সায়েন্টিস্টরা তখন চিন্তা ভাবনা করে বের করছে, হ্যাঁ তাহলে এইটা কিছু পরিমাণ কমায়া দিয়া এটার সাথে আরো কিছু জিনিস যোগ করি আমরা, যেটা তোমার এই প্রপার্টি গুলাকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। তো সেই থেকে এই আইডিয়াটা চলে আসছে যে এই মনোমার গুলো চুজ করা হয় তাদের ইফেক্টিভনেস অনুযায়ী, যে এই ক্যারেক্টারিস্টিক্স গুলোকে তারা এফেক্ট করতে পারে, মানে অ্যাবভ মেনশন প্রবলেম গুলোকে তারা এলিমিনেট করতে পারে এই চিন্তা থেকে। এখন আসো যে আমরা আসলে কি ইউজ করব বা কি ইউজ করলে আমাদের এই প্রবলেম গুলো আর থাকতেছে না। তো ফার্স্ট অফ অল যে মনোমারটা আমরা ইউজ করতেছি সেটাকে আমরা বলতেছি হচ্ছে কো কোপলিমার, তাই না? এটার সাথে কোপলিমার ইউজ করতেছি আমরা আরেকটা। তো ফার্স্ট অফ অল তারা হচ্ছে এই সবগুলো মনোমারকে একসাথে নিয়ে কিছু ক্লাসিফিকেশনে ভাগ করছে। তো এই ক্লাসিফিকেশনের আন্ডারে তোমার অনেকগুলা করে মনোমার আছে, এখানে উদাহরণও দেওয়া আছে, আমরা দেখতে পাবো। তো ফার্স্ট অফ অল যে ক্লাসটা, সেই ক্লাসটা হচ্ছে কোনো একটা আয়োনাইজিং পোলার গ্রুপ থাকতে হবে, যেমন ভিনাইল অ্যাসিটেটে আছে, মিথাইল অ্যাক্রাইলেটে আছে। তো এগুলা থাকার ফলে যে সুবিধাটা হয়, তারা হচ্ছে ডাই স্টাফেট গুলোর সাথে বিক্রিয়া করতে পারে। কমপ্লেক্স যে ডাই স্টাফ গুলো আছে সেগুলোর সাথে পোলার যৌগ হওয়াতে ডাই স্টাফ গুলো যদি পোলার হয় তাহলে তারা খুব সহজেই বিক্রিয়া করতে পারে। তো বিক্রিয়া করলে তো আমাদের ডাইগুলা আমাদের ফেব্রিক বা ফাইবারের গায়ে লেগে যাবে বন্ডিং গঠন করলে। সো ইন দ্যাট কেস ডাইং বিহেভিয়ারটা একটু হলেও ইমপ্রুভ করবে। তারপর হচ্ছে আহ, যেসব মনোমারে আমাদের বেসিক গ্রুপ থাকে, বেসিক গ্রুপ যুক্ত মনোমার গুলো যেমন অ্যামাইনো বা এই টাইপের মনোমার যেগুলো আছে এখানে বেসিক গ্রুপ থাকে। তো তারা কি করে, আমাদের অনেকগুলো ডাই আছে যারা হচ্ছে অ্যাসিডিক ডাই বলি আমরা, এটা তোমরা ডিটেলসে পড়বা আরো পরে ওয়েট প্রসেসে যখন পড়বা। তো এই অ্যাসিড ডাই গুলো এই বেসিক গ্রুপগুলোর প্রতি অ্যাট্রাক্টেড থাকে সব সময়। সো এই ডাইং গুলো ইজিয়ার করার জন্য আমরা বেসিক গ্রুপ ইউজ করতে পারি, অ্যামাইনো গ্রুপ এই টাইপের গ্রুপগুলো। সিমিলারলি ভাইস ভার্সা, আমরা যদি অ্যাসিডিক গ্রুপ ইউজ করি যেমন সালফোনিক অ্যাসিড থাকে, ফসফরিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, এই টাইপের গ্রুপ যদি আমরা ইউজ করি তাহলে তারা বেসিক ডাই যেগুলো আছে তাদের সাথে আবার খুব সুন্দরভাবে বন্ডিং করতে পারে। তো এই জিনিসগুলো করে আমরা ডাইং রিলেটেড যে প্রবলেম গুলো আছে এগুলো সলভ করতে পারি খুব সহজেই। আর আরো কিছু এলিমেন্ট আছে, যেমন হচ্ছে যারা অ্যাঙ্কর পয়েন্ট হিসেবে কাজ করে ডাই স্টাফ বা ওয়াটার মলিকুলের জন্য, অর্থাৎ ওয়াটারকে আকৃষ্ট করে বা অন্য কোনো ডাই যদি থেকে থাকে তাদেরকে আকৃষ্ট করে, এরকম মনোমার আমরা ইউজ করতে পারি। বা যেসব মনোমার ইররেগুলারিটি ক্রিয়েট করে, অর্থাৎ আমরা জানি যে 100% অ্যাক্রাইলোনাইট্রাইল দিয়ে যখন ফাইবার বানাবো সেটা হবে টু মাচ ওরিয়েন্টেড, মানে খুব বেশি ভালোভাবে ওরিয়েন্টেড। এই ওরিয়েন্টেশনটা থাকার কারণে একটা অসুবিধা হয়, সেটা হচ্ছে তার এই যে ময়েশ্চার অ্যাবজর্পশন বা তোমার এই ফ্লেক্সিবিলিটি এগুলা কমে যায় আসলে। তো কারণ আমরা জানি যে বেশি ক্রিস্টালাইন হয়ে গেলেও সমস্যা আছে। তো
এই সমস্যাটা দূর করার জন্য এমন কিছু এলিমেন্ট আছে যারা হচ্ছে ইরেগুলারিটি সৃষ্টি করে পলিমারের মধ্যে। মানে পুরাটা খুব সুন্দরভাবে ওরিয়েন্টেড আছে, এই মাঝখানে এসে একটু অ্যামরফাসনেস সৃষ্টি করে দিল। তো এইখানে যে অ্যামরফাসনেস সৃষ্টি করলো, এখানে এসে তোমার ওয়াটার অ্যাবজর্ব করতে পারবে, ডাই অ্যাবজর্ব করতে পারবে, বা এখানে ফ্লেক্সিবিলিটিটা ভালো হবে ফাইবারের জন্য। তো এই ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স গুলো মানে ইম্পার্ট করার জন্য আমরা এই সেকেন্ড মনোমারটাকে ইউজ করি, এবং এই মনোমার গুলোই ঘুরে ফিরে ইউজ হয়। ওকে, বোঝা গেছে এখানে একটু? জি স্যার। ওকে, তো পরবর্তী স্লাইডটাতে আমরা ফাইবারের স্ট্রাকচার সম্পর্কে একটু জানবো, যে ফাইবারটা আসলে দেখতে কেমন। তো স্ট্রাকচারের কথা বললে আমরা দুই ধরনের স্ট্রাকচারের কথা চিন্তা করতে পারি। একটা হচ্ছে ম্যাক্রো স্ট্রাকচার বলা হয়, আর একটাকে হচ্ছে মাইক্রো স্ট্রাকচার বলা হয়। মানে হচ্ছে ম্যাক্রো হচ্ছে বড় আর মাইক্রো হচ্ছে ছোট। তার মানে হচ্ছে আমরা খালি চোখে যা দেখতেছি সেটাকে ম্যাক্রো স্ট্রাকচারের আন্ডারে ফেলা যায়। আর যেটা আমরা মানে ফাইবারের ভেতরে কি ঘটতেছে, পলিমার স্টেজে কি ঘটতেছে বা মনোমার স্টেজে কি ঘটতেছে, সেটা হচ্ছে তার মাইক্রোস্ট্রাকচার। তো স্বাভাবিকভাবেই এটা আমরা খালি চোখে দেখতে পাবো, বাট মাইক্রোস্ট্রাকচার দেখার জন্য আমাদের কি লাগবে? মাইক্রোস্কোপ বা এই ধরনের কোনো মানে ইকুইপমেন্ট লাগবে, খালি চোখে তো আর দেখা যাবে না। তো ফার্স্ট অফ অল আমরা যদি একটু ম্যাক্রো স্ট্রাকচারের কথা বলি, এটা খুবই মানে ফাইবার আমরা যেরকম বানাবো সেরকমই হবে, এই মানে মূল বিষয় হচ্ছে এটা। তো এটা নরমালি রেগুলার ট্রান্সলুসেন্ট স্লাইটলি ওয়েভি ফর্মের একটা ফাইবার ফিলামেন্ট বা স্টেপল ফাইবার হয়ে থাকে, মানে খালি চোখে যা দেখতেছি। তো স্লাইটলি ওয়েভিনেসটা আসে হচ্ছে মানে ফাইবারটা তুমি যখন বানাবা দেখবা যে একটু একদম প্যারালালি স্ট্রেট না থেকে একটু এরকম ওয়েভি হয়ে গেছে। তো এইটার কারণ হচ্ছে ফাইবারটা হচ্ছে হাই বাল্ক ফাইবার। মানে এই হাই বাল্কিনেস আমরা একটু পরবর্তী স্লাইডে আলোচনা করব। আপাতত এটা জেনে রাখো যে একটু মোটা হওয়ার ফলে, একটু মাস বেশি থাকার ফলে, একটু বাল্কিনেস নরমাল ফাইবারগুলোর থেকে বেশি থাকার ফলে এর মধ্যে একটা ন্যাচারাল ওয়েভিনেস চলে আসে। আচ্ছা, তো এটার ডায়ামিটার নরমালি হয় 25 থেকে 25 মাইক্রোমিটার, আর এটার লেন্থ টু উইথ রেশিও হয় হচ্ছে অ্যাটলিস্ট 2000:1। এগুলো আমরা জানি নরমাল ফাইবারের যে ক্যারেক্টারিস্টিক্স ছিল তার মধ্যে এটাও ছিল, যে হাই লেন্থ টু ডায়ামিটার রেশিও, অর্থাৎ ডায়ার থেকে লেন্থের পরিমাণটা বেশি হবে। আর এইটা হওয়ার রিজনটা হচ্ছে যাতে ফাইবারটা স্পিনেবল হয়, অর্থাৎ ফাইবারটাকে টুইস্ট করে সুতায় কনভার্ট করা যায়। তুমি চিন্তা করো একটা ফাইবার বানাইলা যার ডায়ামিটার এবং লেন্থ হচ্ছে সমান, যে পরিমাণ ডায়া সেই পরিমাণ লেন্থ। এরকম যদি একটা ফাইবার হয়, এটাকে কিন্তু তুমি আরেকটা ফাইবারের সাথে টুইস্টিং করতে পারবা না, কারণ ওই পরিমাণ লেন্থ তার নাই টুইস্ট করার মতো, বা প্যাচে যাওয়ার মতো লেন্থটা তার হয় নাই এখনো। সো ইন দ্যাট কেস স্পিনেবল হওয়ার জন্য এরকম যদি একটা ফাইবার হয়, তোমরা তো এখনো স্পিনিং মনে হয় ওইভাবে পড়ো নাই, স্পিনিং এ হচ্ছে টুইস্ট একটা খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স বা খুবই ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। মানে অনেকগুলো ফাইবার মিলে যখন তুমি একটা লম্বা এরকম সুতা বানাবা, তখন এখানে ফাইবার গুলো পরস্পরের গায়ে টুইস্ট করা থাকবে। অর্থাৎ এটার তোমরা খুব সহজেই দেখতে পারবা, টুইস্টের ইফেক্ট আছে। যেমন সুতার যে ছবিগুলো দেওয়া থাকে বইতে, দেখবা যে এরকম এরকম দেওয়া আছে। এটাকে বলে হচ্ছে এস টুইস্ট, কারণ এটা এস এর মতো দেখতে অনেকটা, তাই না? সো এটার নাম হচ্ছে এস টুইস্ট। আবার আরেকটা আছে যেটার নাম হচ্ছে জেড টুইস্ট, যেটা ওই যে এরকম উল্টা ভাবে টুইস্ট করা থাকে। অর্থাৎ এক মাথাকে তুমি যদি ফিক্স রাখো, আরেকটা মাথাকে তুমি যদি এই দিকে ঘুরাও, তাইলে যে টুইস্টটা পড়বে সেটা হচ্ছে জেড টুইস্ট। এটা অনেকটা যে এরকম জেড এর মতো দেখতে, এই জন্য এটার নাম হচ্ছে জেড টুইস্ট। আর এস টুইস্টে এটা উল্টা দিকে ঘুরাইতে হবে, তাইলে তোমার এস টুইস্টটা পড়বে। আচ্ছা, তো এটা অতটা কিছু না, ঠিক আছে। তো এটা তোমরা স্পিনিং এ আরো ডিটেলসে জানবা। তো এই জিনিসটা হওয়ার জন্য, এই টুইস্টটা যাতে তুমি করতে পারো, অর্থাৎ ফাইবার গুলা জানি একটা আরেকটার গায়ে এরকম প্যাঁচিয়া যেতে পারে,
দ্যাটস ওয়াই আমাদের এই ডায়ামিটারের তুলনায় লেনটা এত বড় হইতে হয়। এটা হচ্ছে বিহাইন্ড দ্য রিজন আর কি। আচ্ছা, তো এই গেল আমাদের ম্যাক্রো বা খালি চোখে আমরা যা দেখতেছি সেই ইয়াটা। আর যদি মাইক্রোস্কোপিক ভিউ আমরা দেখি তাহলে দুই ধরনের ভিউ আমরা দেখতে পাই। একটা হচ্ছে লম্বালম্বি ভাবে, অর্থাৎ সাইড থেকে দেখলে তোমার যেরকম মনে হবে লঙ্গিচুডিনাল ভিউ যেটা, এইটা হচ্ছে নরমালি একটা রড লাইক শেপ হয়। মানে তুমি যদি রাউন্ড করে বানাও ফাইবারটা তাহলে পাশের থেকে দেখলে কি একটা রডের মতো মনে হবে বা পাইপের মতো মনে হবে, তাই না? সো এটা এরকম একটা নরমাল স্ট্রাকচার হয় যেটার উইথ থাকে রেগুলার, মানে তোমার সব জায়গায় মোটামুটি সমান উইথ থাকে। এখানে যতটুকু উইথ এখানেও ততটুকু উইথ, এরকম আর কি। কিছুটা পার্থক্য হয় বাট মোরলেস সিমিলার আর কি, মানে অত সিগনিফিকেন্ট অ্যামাউন্টের ডিফারেন্স হয় না। আরেকটা হচ্ছে ক্রস সেকশনাল ভিউ, যেটা হচ্ছে আমরা উপর থেকে যদি দেখি, ক্রস সেকশনাল ভিউ যদি দেখি সেটা হবে হচ্ছে ডগ বোন শেপ, একদম পুরাপুরি এরকম সার্কুলার না হয়ে একটু লম্বাটে আকারের ডগ বোন শেপ হয়। এইটা কেন হয় এটা অলরেডি আমরা গত ক্লাসের ভিডিওতে দেখছি, তাই না? ওই যে ভেতরে হোল থাকে অনেকগুলো, এগুলা যখন কোল্যাপস করে যায় আস্তে আস্তে, তখন কি এই স্ট্রাকচারটা চেপে এরকম হয়ে যায়, তাই না? মনে আছে তো নাকি? জি স্যার। ওকে, মনে না থাকলে ভিডিওটা একবার দেখে নিও, মানে চলে আসবে আর কি মাথায়। আচ্ছা, তো এখন এই ফ্যাক্টর গুলার কথাই এখানে বলা হয়েছে যে এই শেপটা আসলে কার উপরে ডিপেন্ড করে, এটা যে ডগ বনি হবে নাকি স্কয়ার হবে নাকি ট্রায়াঙ্গুলার হবে না রাউন্ড হবে, এটা কার উপরে ডিপেন্ড করে? কয়েকটা ফ্যাক্টর আছে। ফার্স্ট অফ অল সবচাইতে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে স্পিনারেটের হোলের শেপ। স্পিনারেটের হোলের শেপ তুমি যেরকম দিবা স্ট্রাকচারটা ওইটার কাছাকাছি কিছু একটাই আসবে। আরেকটা জিনিস হচ্ছে তোমার পার্টিকুলার অ্যাক্রাইলোনাইট্রাইল পলিমার আর কোপলিমার, তুমি কি পলিমার ইউজ করতেছো, কি কোপলিমার ইউজ করতেছো, এইটার উপরে ডিপেন্ড করেও শেপ কিছুটা চেঞ্জ আসতে পারে। টাইপ অফ কোয়াগুলেশন বাথ, অর্থাৎ কোন বাথের ভেতরে তোমার এইটা কোয়াগুলেট হচ্ছে, রেট অফ কোয়াগুলেশনটা কেমন, মানে হচ্ছে তোমার যে লিকুইড থেকে সলিড হচ্ছে জিনিসটা, এই রেটটা কেমন, খুব তাড়াতাড়ি হইতেছে নাকি খুব স্লোলি হইতেছে, এটা ডিপেন্ড করবে হচ্ছে সলিউশনে আমাদের কি আছে স্পিনিং বাথের। সো এইগুলাও আমাদের এই শেপটা কেমন হবে এটাকে ইম্প্যাক্ট করে কিছুটা হলে। ওকে, এখানে কোশ্চেন আছে কোনো? স্যার, ট্রান্সলুসেন্ট ব্যাপারটা একটু বলে ভালো হতো। আচ্ছা, ট্রান্সলুসেন্ট যেটা, ট্রান্সলুসেন্ট বলতে একটু আহ, মানে দাঁড়াও, এটার স্বচ্ছ টাইপের যেটা আমরা বলে থাকি, এই জিনিসটা বোঝায়। ট্রান্সলুসেন্টের একদম যদি মানে খাঁটি বাংলা হচ্ছে স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট কিছুটা বলতে পারো। তো নর্মালি যখন আমরা ফাইবারটাকে বানাই, তো ফাইবারটা যখন তোমার ওই যে সলিউশন ফর্মে থাকে, আমরা একটু পরে আজকে আরেকটা ভিডিও দেখবো যেটাতে আমরা ওই মানে ল্যাবে কিভাবে বানানো হয় এটা দেখতে পারবো। তখন তোমরা বুঝতে পারবা যে ট্রান্সলুসেন্টটা আসলে কি, একটু স্বচ্ছ স্বচ্ছ একটা কালার চলে আসে। এরপরে যখন এটা সলিডিফাই হয় পুরোপুরি, তখন হচ্ছে এটা একদম সাদা কালার হয়ে যায়। অর্থাৎ এটা কি মানে স্যার আমরা যে হ্যাঁ, ঈষদচ্ছ বলি সেটা? সরি আরেকবার। এটা কি স্যার আমরা যে ঈষদচ্ছ যে বলি স্যার, মানে হ্যাঁ হ্যাঁ opaque? হ্যাঁ হ্যাঁ, না ওপেক হচ্ছে তোমার ইয়া, কি বলবো, অস্বচ্ছ। আর ও আচ্ছা, ইয়া ট্রান্সপারেন্ট হচ্ছে অপেকের উল্টা, স্বচ্ছ। ওকে, ঈষদচ্ছ মানে স্যার সেমি ট্রান্সপারেন্ট। সেমি ট্রান্সপারেন্ট, রাইট রাইট, হ্যাঁ। বুঝতে বুঝতে ওকে, তাহলে এইটা আমরা ওই একটা ভিডিও দেখার সময় একটু মনে করো, এই পয়েন্টটা আমরা দেখাবো একদম, খুব সমস্যা নেই। ওকে, আচ্ছা, তো পরবর্তী যে স্লাইডটা, এইটাতে আমরা এই বাল্কিনেস নিয়ে কথা বলছি আর কি ফাইবারটার। তো একটু আগে আমরা দেখলাম যে এইটার একটা নেচার আছে যেটার নাম হচ্ছে হাই বাল্ক নেচার। তো এই জিনিসটা আসলে কি? বাল্কি বলতে আমরা কিন্তু বোঝাই হচ্ছে মোটা বা ঠিক কোনো কিছু, তাই না? যে আমরা মানুষকেও বলি যে তুই তো অনেক বাল্কি হয়ে গেছিস, মোটা হয়ে গেছিস। আর সিমিলারলি ফাইবারের ক্ষেত্রেও এটা প্রযোজ্য আর কি। তো আমরা যখন স্পিনারেটের হোল দিয়ে একটা ফাইবারকে বের করি বা একটা ওই লিকুইড অবস্থায় যখন বের হয়ে আসে,
তখন ফাইবারটার শেপ। আর ফাইনালি আমরা যে ফিলামেন্টটা পাই ড্রয়িং করার পরে সেইটার শেপ, দুইটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, তাই না? ড্রয়িং করার পরে ফাইবারটা অনেক চিকন হয়ে যায় কম্পেয়ার টু যখন ফিলামেন্ট থেকে বের হয়ে আসে। এটাও আমরা একটু পরে দেখব। তো চিকন হয়ে যাওয়া মানে কি? ফাইবারের ওরিয়েন্টেশন ভালো হওয়া বা মাস পার ইউনিট লেন্থ। আমরা যদি একটা ইউনিট লেন্থের কথা বিবেচনা করি যে 1 সেন্টিমিটার লেন্থ, এই 1 সেন্টিমিটারে তার যে মাস ছিল সেটা কমে গেছে আলটিমেটলি, তাই না? চিকন হয়ে যাওয়া মানে এইখানে 1 সেন্টিমিটারে যে মাস ছিল স্পিনারের থেকে বের হওয়ার পর, আর এখানে 1 সেন্টিমিটারে যে মাস আছে আফটার ড্রয়িং স্ট্রেচিং এগুলো করার পর, দুইটার মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স হবে। কারণ এখানে যে মাস ছিল সেটা এখানে কমে গেছে, কারণ আমি এটাকে টেনে লম্বা বানাইছি, তাই না? সো তার লেন্থে বেড়ে গেছে, বাট ওয়েট কিন্তু আগের মতোই ছিল। সো পার ইউনিটে আমার ওয়েটটা কমে গেছে। এই কনসেপ্টটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো ভালো কথা, কমে গেছে। আমাদের যেটা দরকার আমরা সেটাই বানাইছি, কোনো সমস্যা নেই। কিন্তু এই ফাইবার একটা খুবই মানে স্পেশাল একটা প্রপার্টি শো করে। এই যে তোমার চিকন অবস্থায় এটাকে তুমি যদি আবার কোনো এনার্জি সোর্সের সংস্পর্শে নিয়ে আসো, অর্থাৎ হিট দাও অথবা অন্য কোনো এনার্জি সোর্সের সংস্পর্শে আনো, তাইলে সে হিটটাকে অ্যাবজর্ব করবে। অ্যাবজর্ব করে কি করবে? সে এই যে আগের যে আনস্ট্রেচ অবস্থায় ছিল সেই অবস্থায় আবার ব্যাক করবে। এটা মানে এর একটা ইন্ট্রিনসিক প্রপার্টি, এটাকে আমরা কন্ট্রোল করতে পারি না। এটা যখন তোমার এইরকম কোন এনার্জি সোর্সের কাছাকাছি চলে আসবে তখন সে আবার এই আনস্ট্রেচ অবস্থায় ফিরে যাবে, অর্থাৎ কম্প্রেস হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তো কম্প্রেস হয়ে গেলে কি হবে? তার যে মাস পার ইউনিট লেন্থ ছিল সেটা কিন্তু আবার আগের পর্যায়ে ফিরে যাবে, অর্থাৎ বাইরে যাবে। এখানে যেরকম ছিল আবার সেরকম হয়ে গেছে। তো এই যে এই অবস্থাটায় ফিরে আসলো, এটা কিন্তু তার একটা বাল্কি স্টেট। এটাই হচ্ছে তার মোটা অবস্থায় স্টেট, আর এটা হচ্ছে তার চিকন অবস্থায় স্টেট। তো স্যার এই, হ্যাঁ বলো। স্যার এই যে আগের অবস্থায় ফেরত যাওয়ার এই প্রসেসটা আরেকবার বলবেন একটু? আচ্ছা, আরেকবার বলতেছি। ওকে, এই জিনিসটা আমরা আরেকটু ক্লিয়ার হব যখন কয়েকদিন পরে পলিইউরেথান নামে একটা আমাদের চ্যাপ্টার আছে সেটা পড়বো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবা। বাট এইখানে এই জিনিসটা কিছুটা শো করে, এই জন্য বলা আর কি। তো ফার্স্ট অফ অল আমরা ফিলামেন্টটাকে বের করি, তাই না? স্পিনারেটের হোল দিয়ে আমাদের ফিলামেন্টটা আসলো। সাপোজ এরকম একটা ফিলামেন্ট আসলো, এইটা পরবর্তীতে একটা রোলারের গায়ে পেঁচায়া দেই। সেই রোলারটা কি করে? একটা রোলারের সাপেক্ষে আরেকটা রোলার বেশি স্পিডে ঘুরে, ঘোরার ফলে এটা স্ট্রেচিং হয় বা ড্রয়িং হয়, তাই না? এইটুক তো আমরা ক্লিয়ার। তো ড্রয়িং হইলে কি হয়? এই ফাইবারের যে ডায়ামিটার ছিল আর ড্রয়িং করার পরের পরবর্তী যে ফাইবারটা, এই ফাইবারটা কিন্তু অনেক চিকন হয়ে যায় কম্পেয়ারিং টু দিস, তাই না? জি তো স্যার। চিকন হয়ে যাওয়া মানে কি? পার ইউনিটে আমাদের ওয়েটটা কমে গেছে, পার ইউনিট লেন্থে। ধরো 1 সেন্টিমিটারে এখানে যে ওয়েটটা ছিল, ধরো এখানে ছিল 10 গ্রাম, সেটা এখন 1 সেন্টিমিটারে 2 গ্রাম হয়ে গেছে সাপোজ, তাই না? তাহলে পার ইউনিটে ওয়েট কমে গেছে। এখন এই অবস্থায় তো আমরা এটাকে নিয়ে আসছি বা এটাকে ইউজ করতেছি, সুতা বানাইতেছি, ব্লেন্ডিং করতেছি, ফেব্রিক বানাইতেছি, যা যা দরকার করতেছি। বাট এর পরে যখন সে কোনো এনার্জি সোর্সের সংস্পর্শে আসবে, লাইক ধরো তুমি এটাকে আগুনের উপরে ধরলা, যেখানে তোমার টেম্পারেচার অনেক হাই হয়ে গেল, 90 ডিগ্রি টেম্পারেচার উঠে গেল। তো এই টেম্পারেচার থেকে সে হচ্ছে এনার্জি অ্যাবজর্ব করবে, তাই না? তাই তো করার কথা নরমালি। অ্যাবজর্ব করলে কি হবে? সে আর এই স্টেটে থাকবে না, এই যে চিকন তুমি বানাইছো তাই না, এই স্টেটটাতে সে আর ফিক্স থাকবে না, সে তার আগের স্টেটে ব্যাক করবে। আগের স্টেট কোনটা? এই যে 10 গ্রাম ছিল যখন, তখন সে হচ্ছে এখান থেকে এখানে ব্যাক করবে। ব্যাক করা মানে কি? সে আবার বাল্কি হয়ে গেল। এই এখানে এই পার্টটাকে আমরা বলি হচ্ছে বাল্কি পার্ট। তো এই যে বাল্কি নেচারটা শো করতেছে, এইটাই হচ্ছে তার হাই বাল্ক ক্যারেক্টারিস্টিক্স। স্যার তাহলে ড্র করলাম কেন স্যার? যদি আগের অবস্থাতেই ফিরে যায় আচ্ছা, তাহলে ড্র করার তো যে লাভটা এই হলো।
এইটাতে আসতেছি, আগের অবস্থায় কিন্তু সবসময় ফিরবে না যখন তুমি হাই টেম্পারেচার দিবা। ওকে, সো তোমার অ্যাপ্লিকেশনে দরকার হচ্ছে মানে ড্রয়িং না থাকলে তো তোমার আবার ফাইবারের স্ট্রেংথ কমে যাবে, তাই না, ওরিয়েন্টেশন থাকবে না। এখন তুমি যদি এটা দিয়ে একটা কাপড় বানাও, সেটাকে তুমি 90 ডিগ্রিতে তুলবা কেন, আমার কোশ্চেন হচ্ছে এইখানে, তাই না? যদি তোমার এই ক্যারেক্টারিস্টিক্সটা স্পেশালি দরকার হয় তখন তুমি তুলবা, যে আমি এটা রিকোয়ারমেন্ট আছে এই জন্য আমি হাই বাল্কে দিচ্ছি। বাট আমি এটা দিয়ে নর্মাল কাপড় বানাবো, নর্মাল গেঞ্জি বানাবো একটা, সেটা তো আর এই 90 ডিগ্রিতে ওঠার কোনো সম্ভাবনা নেই, আছে? তুমি যদি আগুনের উপরে না ধরো, আচ্ছা তাই না? সো এটা হচ্ছে এন্ড রিকোয়ারমেন্টের উপরে বেস করে। আচ্ছা, এখন ঘটনা হলো এটা কেন বলতেছি, কেন আমরা 90 ডিগ্রিতে তুলবো, মানে যখন তুলবো না তো তুলবোই না, বাট যখন মানে আমাদের রিকোয়ারমেন্টটা কেন আসবে এটা নিয়ে একটু কথা বলি। এই যে ক্যারেক্টারিস্টিক্সটা আছে, এইটাকে ইউজ করে একটা স্পেশাল ইয়ার্ন বা স্পেশাল ফাইবার বানানো যায়। তো এই ফাইবার গুলো তুমি আহ মানে মোটা কিছু, মানে হচ্ছে কি, সেটা তোমাকে শীতের মধ্যে গরমের অনুভূতি দিবে, বা হচ্ছে তোমার কি বলবো, এছাড়াও আরো কিছু তোমার ফাংশনাল ক্যারেক্টারিস্টিক্স আছে। যেমন তুমি যদি কোনো মানে ইকুইপমেন্টকে ঢেকে রাখতে চাও কাভারিং এলিমেন্ট হিসেবে বা কার্পেট হিসেবে, অথবা তোমার আউটডোর ফার্নিচারের মানে সোফা সেটের কাভার, এই জিনিসগুলো কিন্তু একটু মোটা হয়, তাই না, নর্মাল তুমি কাপড় চোপড় জামানো তার তুলনায়। তো ওইটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, যে এই অ্যাপ্লিকেশন গুলার ক্ষেত্রে আমি এই হাই বাল্ক নেচারটা ইউজ করতে পারি, এটা আমার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, আমার যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমরা করব, না থাকলে করব না। মানে এই জিনিসটাকে আনতে পারবা তুমি, এটা তোমার মানে চয়েস আছে যে তুমি এটা হাই বাল্ক বানাবা নাকি বানাবা না। ওকে, তো অ্যাপ্লিকেশন হচ্ছে এইখানে। আর এটা যখন হাই বাল্ক হয়ে যায় তখন তার শ্রিঙ্কেজও বৃদ্ধি পায়। শ্রিঙ্কেজ মানে কি, সে যখন এরকম চেপে যাবে তখন তুমি তার ইলাস্টিক প্রপার্টি যেটা আছে, অর্থাৎ এটাকে টানলে একটু লম্বা হবে, আবার ছেড়ে দিলে চলে আসবে, এই ধরনের প্রপার্টিও কিছুটা চলে আসবে। অথবা তুমি যদি এটাকে তো কোনো ন্যাচারাল ফাইবারের সাথে ব্লেন্ডিং করো, সাপোজ আমি কটন নিছি আর একটা এরকম অ্যাক্রাইলিক নিছি, নিয়ে এটাকে ব্লেন্ডিং করে একটা সুতা বানাইছি, সেই সুতা দিয়ে একটা কাপড় বানাইছি। তো এই কাপড়কে পরবর্তীতে যখন আমরা এরকম হাই টেম্পারেচারে তুলবো তখন কি হবে ঘটনাটা, আমার অ্যাক্রাইলিকটা এরকম কম্প্রেস হয়ে যাবে, মোটা হয়ে চেপে যাবে, কটনটা কিন্তু চাপবে না, কটনটা এরকম ওয়েভি একটা শেপ চলে আসবে, বা রিঙ্কেল, বা ওই যে এরকম মানে কি বলে জানি বাংলায় এটাকে, কুঁচকে যাওয়া আর কি, এরকম একটা ইফেক্ট চলে আসবে। তো এটাও একটা মানে ফাংশনাল ডিফেক্ট, বা তোমার যদি বলো যে ডেকোরেটিভ ইফেক্ট, এগুলো আনা যায় আর কি। ওকে, তো বোঝা গেছে অ্যাপ্লিকেশন গুলো কোথায়। আচ্ছা আচ্ছা, আর এইটার রিজনটা আসলে কি, যে কেন আসলে এরকম করে সে, এইটা একটু আমাদের বোঝা দরকার। আমরা বলছি কি 85% পলিঅ্যাক্রিলোনাইট্রাইল নেই, আর 15% হচ্ছে অন্য একটা মনোমার নেই, তাই না? তো এখানে পলিঅ্যাক্রিলোনাইট্রাইলটা মূলত ক্রিস্টালাইন একটা এলিমেন্ট, এখানে সবই হচ্ছে এরকম একদম ওরিয়েন্টেড হাইলি ক্রিস্টালাইন অবস্থায় থাকে। কিন্তু এই যে বি পার্টটা যেটা নিচ্ছি এটা কিন্তু ক্রিস্টালাইন না এতটা, এইটা কিছুটা অ্যামরফাসনেস শো করে। সো এখানে এসে কিছুটা অ্যামরফাস হয়ে যায়, আবার কিছু অনেকগুলা ক্রিস্টালাইন যৌগ চলে আসে অল্টারনেটলি, এরপরে আবার কিছুটা অ্যামরফাসনেস থাকে, এইভাবে আর কি পলিমার চেইন গুলা সাজানো থাকে। তো এই ক্ষেত্রে কি হয়, যখন আনড্রন স্ট্রেচ মানে হচ্ছে যখন তোমার মাত্র বের হয়েছে স্পিনারের থেকে, তখন অবস্থাটা থাকে হচ্ছে এরকম। যখন তুমি তাকে ড্র করতেছো, দুই দিক থেকে টানতেছো, তখন অবস্থাটা কি হয়, এই পার্টগুলা অ্যাজ ইউজুয়াল যা আছে তাই থাকে, এই পার্টটা একটু সোজা হয়ে যায়, মানে একটু ওরিয়েন্টেশনে চলে আসে, যার ফলে তোমার ফাইবারটা লম্বা হয়। তো আবার যখন তুমি এটাকে হিট দিবা তখন এই অ্যামরফাস রিজিয়ন গুলা এনার্জি অ্যাবজর্ব করে। মানে জিনিসটাকে এইভাবে চিন্তা করো যে এইটা নর্মাল সিচুয়েশনে এরকম ছিল, তুমি এটাকে দুই সাইড থেকে টান দিছো, মানে কি তুমি একটা এনার্জি অ্যাপ্লাই করছো এটার উপরে, তাই না?
সো সে সোজা হয়ে গেছে আগের তুলনায়। আবার যখন তুমি এনার্জি একে দিবা, মানে তখন তোমার থেকে এর শক্তি বেশি। এর শক্তি বেশি হইলে কি সে তার আগের অবস্থায় ফিরে যেতে চাবে, এটাই স্বাভাবিক। কারণ তুমি তো আর তখন তাকে টাইনা ধইরা রাখো নাই যে তুই যাইতে পারবি না, তাই না? তুমি তাকে ছেড়ে দিয়ে রাখছো। সো সে এনার্জি পাইলে সে আবার এরকম অ্যামরফাস রিজিয়নে চলে আসবে বা কুচকা যাবে। তো সে যখন অ্যামরফাস হয়ে যাবে তখনই হচ্ছে আমাদের আর কি এই হাই বাল্ক নেচারটা শো করবে। ওকে, তো এটা আমরা আরো ডিটেলসে দেখবো হচ্ছে ইলাস্টিক ফাইবার যখন পড়বো, পলিইউরেথান যখন পড়বো, এটা আরো ডিটেলসে বোঝা যাবে আর কি। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তো এটা একটু নিজেরা বোঝার চেষ্টা করো, না বুঝলে নেক্সট ক্লাসে আমরা আরেকবার এটা আলোচনা করব, অসুবিধা নেই। এটা একটু জটিল আর কি জিনিসটা। আচ্ছা, এরপরে আমরা কিছু ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করতে পারি। টেনিসিটি কেমন হয়, ইলাস্টিক প্লাস্টিক নেচার বা টেনজাইল স্ট্রেংথ, ইলংগেশন, রিকভারি, এগুলা কেমন হয়। তো নরমালি টেনিসিটি যেটা, অর্থাৎ টেনজাইল স্ট্রেংথ বা তার মানে এই জিনিসটা আমরা বুঝাই এখানে। জাস্ট একটু জেনে রাখার বিষয় হচ্ছে নরমালি তো আমাদের ক্রিস্টালাইনিটির উপরে ডিপেন্ড করে টেনিসিটিটা কেমন হবে। সো তুমি যত ক্রিস্টালাইন করবা টেনিসিটি তত বাড়তে থাকবে, এটা খুবই মানে একদম জেনারেল রুল। আর যদি আমি দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করি, যে 100% অ্যাক্রাইলোনাইট্রাইল দিয়ে তৈরি ফাইবার আর হচ্ছে 85% দিয়ে তৈরি ফাইবার, কার টেনিসিটি বেশি হবে? স্যার 85% অফ দ্য টেনাসিটি বেশি হবে। এটার টেনসিটি বেশি হবে শিওর? স্যার Tenacity- 100 এর টেনাসিটি বেশি হবে স্যার। হ্যাঁ, 100% এর টেনসিটি বেশি হবে, কারণ আমি বলছি কি এটা পুরাটাই পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল আর এটা পুরাটাই হচ্ছে ক্রিস্টালাইন। আর অন দি আদার হ্যান্ড এখানে 85% ক্রিস্টালাইন আর 15% হচ্ছে অ্যামরফাস। জি স্যার, জি স্যার, বুঝতে পারছো? ইলংগেশন চিন্তা। ওকে, তো তাইলে এটা টেনিসিটি বেশি হইতো, বাট আমরা এখানে কিছুটা স্যাক্রিফাইস করতেছি কার জন্য? ওই যে ডাইং অ্যাবিলিটি বাড়ানোর জন্য বা ময়েশ্চার অ্যাবজর্পশন বাড়ানোর জন্য, থার্মোপ্লাস্টিসিটি বাড়ানোর জন্য আমাদের কিছুটা এখানে কম মানে কম্পেনসেট করতে হচ্ছে আর কি। আচ্ছা, ইলাস্টিক প্লাস্টিক নেচারের কথা যদি আমরা বলি, অর্থাৎ এইটা তুমি যখন কোনো ডিফরমেশন নিয়ে আসবা, লাইক ফাইবারকে যখন তুমি বাঁকাবা বা ঘুরাবা, টান দিবা, তাইলে সে কেমন নেচার শো করবে। ইলাস্টিক নেচারের যদি হয় তাইলে তুমি একে একটা নির্দিষ্ট লেন্থ পর্যন্ত টাইনা ছাইরা দিলে কি সে আবার আগের পজিশনে ফিরে যাবে। বাট প্লাস্টিক নেচার যদি হয় তাইলে এই পজিশনেই সে ফিক্স হয়ে যাবে। এখন অ্যাক্রাইলিক ফাইবারটার ক্ষেত্রে যেটা হয়, এখানে মানে ক্রিস্টালাইন পার্টটা একটু বেশি থাকে, নরমালি 85% অ্যাট লিস্ট। সো এইটার বন্ডিং গুলো ভাঙা একটু ডিফিকাল্ট বা একটু তোমার হাই এনার্জি লাগবে বন্ডিং গুলো ভাঙতে হলে। সো ইন দ্যাট কেস তুমি যখন এটাকে বাঁকাবা বা করবা, মানে ঘুরাবা, টুইস্ট করতে চাবা, তখন কি হবে? বন্ডিং গুলো অত সহজে ভাঙবে না। না ভাঙার ফলে সে হচ্ছে দেখবা যে কোনো কোনো জায়গায় এরকম রিঙ্কেলের সৃষ্টি হয়েছে, কোথাও ভাঁজের মতো সৃষ্টি হয়েছে। কারণ কি, তার এই যে স্লাইডিং ওভারটা খুব ইজি না। মানে হচ্ছে তুমি যখন এটাকে দুই পাশ থেকে টানতেছো, বা ধরো এটাকে আমি বাঁকাইলাম, এরকম বেন্ডিং করলাম, বেন্ডিং করার ফলে এইখানে যদি তোমার বন্ডিং গুলা যেরকম ছিল, এই বন্ডিং গুলা যদি ভেঙে যায় তাহলেই সে ভালো মতো বেন্ডিং হয়ে ওই অবস্থায় থাকবে। আর যদি না ভাঙতে পারো তাহলে তার মধ্যে এরকম একটা মানে একটু ডিফরমেশন ক্রিয়েট হয়ে যাবে আর কি। তো এটি এখানে বলা হয়েছে যে বেন্ডিং, স্ট্রেচিং বা ক্রাশিং করার সময় মাঝে মাঝে দেখা যায় একটু রিঙ্কেল অবস্থা বা ডিস্টরশনের সৃষ্টি হয়। টেনজাইল স্ট্রেংথ কত হয় এটা দেওয়া আছে। স্ট্যাপলের থেকে ফিলামেন্টের অবশ্যই বেশি, কারণ ফিলামেন্টের লেন্থ বড়, লম্বা। আর ইলাস্টিক রিকভারি ইলংগেশন, এটার স্ট্যাপলের ক্ষেত্রে 22%, ফিলামেন্টের ক্ষেত্রে 30 to 36% ইলংগেশন হয়। অর্থাৎ 1 মিটার ফাইবারকে আমি যদি টান দিই তাহলে সেটা 1.3 বা 1.36 এই পর্যন্ত লম্বা হয়। আর এইটার রিকভারি হচ্ছে 90 to 95% উইথ 1% এক্সটেনশন।
মানে তুমি যদি 1% এটাকে এক্সটেন্ড করো, মানে এই হালকা একটু 1 মিটার ফাইবারকে 1.01 মিটার বানাইলা, তাহলে 1% এক্সটেনশন হইল। এটাকে যদি ছেড়ে দাও তাহলে সে 90 to 95% রিকভার করতে পারবে, মানে 100% হবে না, বাট একদম কাছাকাছি চলে আসবে। আর যদি আমরা 10% টানি, অর্থাৎ 1.1 মিটার বানাই, তাইলে কি হবে, 50 to 60% মানে রিকভারি হবে, মানে হাফ ব্যাক করবে, নট ফুললি। সো আমরা যদি পলিস্টারের সাথে কম্পেয়ার করি, তাইলে এইটার আসলে রিকভারি ক্যারেক্টারিস্টিক্স অত বেশি ভালো না। পলিস্টারের রিকভারি আরো ভালো ছিল, মানে পলিস্টারের রিকভারি ছিল হচ্ছে 2% এক্সটেনশনে সে 100% পর্যন্ত রিকভার করতে পারতো, আর এখানে 1% এক্সটেনশনে সে 90% বা 95% রিকভার করতেছে। তাহলে কারটা ভালো, পলিস্টারের ভালো না? আচ্ছা, তো রিকভারির কথা চিন্তা করলে পলিস্টার ইজ ফার বেটার। আচ্ছা, এখানে কিছু স্টিফনেস দেওয়া আছে, টাফনেস কত দেওয়া আছে, তারপর স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে, এগুলো একটু নিজেরা দেখে নিও। এগুলো নরমালি ফিলামেন্টের বেশি কম্পেয়ার টু স্ট্যাপল ফাইবার, কারণ হচ্ছে ফিলামেন্টের লেন্থ বেশি, সো সে বেশি পরিমাণ রেজিস্ট করতে পারে, এটা চিন্তা করা দরকার। ময়েশ্চারের ইফেক্ট নট ভেরি গুড, ময়েশ্চার 1 থেকে 3% মাত্র সে অ্যাবজর্ব করতে পারে। আর এইটাও পারে কার কারণে, ওই যে আমি 15% যে মনোমার নিয়ে আসছিলাম সেই কারণে পারে, নাইলে তাও পারত না। সো ময়েশ্চারের ইফেক্ট খুব ভালো না, এবং এর কারণে যেটা হয়, ময়েশ্চারের যে পরবর্তী ইফেক্ট গুলো আছে, যে ফাইবারের ক্যারেক্টারিস্টিক্স নষ্ট হয়ে যাওয়া, অ্যাসিড, অ্যালকালি, অর্গানিক সলভেন্ট, এগুলোরও তেমন কোনো ইফেক্ট নাই এই ফাইবারের উপরে। ওকে, সো এগুলাই হচ্ছে মোটামুটি ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, আর এগুলো তোমার ওই যে গর্ডন কুকের বইয়ে আরো ডিটেলসে লেখা আছে, সো ওগুলো একটু রিডিং পড়ে নিও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। কেমিক্যাল প্রপার্টিজ অলরেডি বললাম, অ্যাসিড, অ্যালকালি এগুলা খুব একটা ইফেক্ট করতে পারে না। ব্লিচের ইফেক্টও তেমন ভালোভাবে জানা যায় নাই, কারণ ব্লিচ দিয়ে আসলে তোমার অ্যাক্রাইলিক ফাইবারের কোনো কাজ করা হয় না, সো এই কারণে এটা সম্পর্কে একটু কম জানা গেছে আর কি। সানলাইটের ইফেক্ট দীর্ঘদিন যদি রেখে দাও, তাহলে সানলাইটটা আস্তে আস্তে শেষ হয়ে যেতে পারে। আচ্ছা, নরমালি একটা কথা একটু বলে রাখি, অ্যাক্রাইলিক ফাইবারটার ইন্সপিরেশন বা কোন ফাইবারটা দেখে আসলে অ্যাক্রাইলিক ফাইবারটা বানানো হয়েছে, সেই ফাইবারটার নাম হচ্ছে উল। উল ফাইবার একটা ন্যাচারাল ফাইবার আমরা জানি, যেটা তোমার এনিম্যাল থেকে পাওয়া যায়, বা শিপ, ভেড়ার গা থেকে যে উলটা পাওয়া যায়, সেই উলটাকে দেখে আমাদের অ্যাক্রাইলিক ফাইবারটা বানানো হয়েছে। সো অ্যাক্রাইলিক ফাইবারের মেইন ইউজিং পয়েন্ট বা অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে তোমার আউটডোর অ্যাপ্লিকেশন, মানে সোয়েটার বা ফ্লিস জ্যাকেট, হুডি, তারপরে হচ্ছে তোমার কার্পেট, তারপরে পর্দা, কার্টেইন, এগুলাতে তোমার অ্যাক্রাইলিক ফাইবারের ইউজটা বেশি আর কি। সো এইটা হওয়ার একটা রিজন হচ্ছে এই যে ওয়েদার এবং সানলাইটকে রেজিস্ট করতে পারা। মানে অ্যাক্রাইলিক ফাইবারকে তুমি যখন এই ডিফারেন্ট ওয়েদার বা সানলাইটের সংস্পর্শে নিয়ে যাবা, তখন যে জিনিসটা হবে, সে ফার্স্ট অফ অল একটু টেনিসিটি লস করবে, প্রথম স্মল অ্যামাউন্টে টেনিসিটি লস করবে, কিন্তু আস্তে আস্তে এটা লেভেলিং অফ হয়ে যাবে, মানে আস্তে আস্তে আর এই সানলাইট বা ওয়েদার এটাকে কোনো ইফেক্ট করতে পারবে না। সো দ্যাটস ওয়াই এটা আউটডোর ইউজটা বেশি। পয়েন্টটা ক্লিয়ার হয়েছে কি? হ্যালো, আছো কেউ নাকি চলে গেছো? জি স্যার, আছি। আচ্ছা, মাঝে মাঝে রেসপন্স করতে হবে, নাহলে কিন্তু ক্লাস বোরিং লাগবে। আচ্ছা, অর্গানিক সলভেন্ট, ইনসেক্ট, মাইক্রো অর্গানিজম, এগুলোর তেমন কোনো ইফেক্ট নাই, আগেই বলছি। এরপরে ইউজ গুলা একটু নিজেরা দেখে নিও, এটা পড়ানোর মানে বোঝানোর কিছু নাই আর কি। এতক্ষণ যা বললাম সেগুলাই, সোয়েটার, সক, ব্ল্যাঙ্কেট, ফ্লিস, হাই পাইল ফেব্রিক, বা তোমার আপহোলস্টারি, কার্পেট, তারপর স্পোর্টস ওয়্যার, সক, এগুলাতে ইউজ হয়, মানে আউটডোর অ্যাপ্লিকেশনটা বেশি ইনডোরের তুলনায়।
আচ্ছা, তো এখন একটু মজার জিনিস পড়ার চেষ্টা করি, সেটা হচ্ছে মার্কেটের কন্ডিশনটা কি আসলে, আমাদের বর্তমান যুগের অবস্থাটা কি, এটা একটু বোঝা দরকার, তাই না? ফাইবারের ইউজ কেমন, কতটুকু ইউজ হচ্ছে, কোথায়, সেটা একটু বোঝা দরকার। তো 2019 এর রিপোর্ট অনুযায়ী আমাদের সবচাইতে বেশি ইউজ কোথায়? অ্যাপারেল সেক্টরে, অর্থাৎ সোয়েটার বা সক্স, মোজা, এগুলা, হাত মোজা বা হুডি, জ্যাকেট, ফ্লিস, এগুলা যখন বানাই এইটাতে ইউজ সবচাইতে বেশি। এরপরে হাউস হোল্ড ফার্নিশিং অর্থাৎ কার্পেট, তারপরে পর্দা, সোফা কাভার, এগুলাতে বেশি। এরপরে ইন্ডাস্ট্রিয়াল ইউজ কিছু আছে, জিও টেক্সটাইলে ইউজ আছে, কোনো কাভারিং ম্যাটেরিয়াল হিসেবে ইউজ আছে, এগুলাতে ইউজ আছে। এরপরে আদার্স অ্যাপ্লিকেশন যা আছে তাই। আর এটার সিএজিআর, এটার ফুল মিনিং হচ্ছে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট, অর্থাৎ প্রতি বছর কতটুকু সে গ্রো করতেছে ডিমান্ড বা ইউজে, সেই রেটটা এখানে প্রকাশ করা হয়। এইটা একটু মনে করে দেখো, আমাদের পলিস্টারের ক্ষেত্রে এই রেটটা কিন্তু অনেক বেশি ছিল। পলিস্টারের ক্ষেত্রে কত ছিল মনে আছে কারো? ভুলে গেছি, ওকে। পলিস্টারের ক্ষেত্রে ছিল 8%, আর এটা দেখো মাত্র 1% বা 1%-এরও কম। তাহলে বুঝতেই পারতেছো যে পলিস্টারের ডিমান্ড কোন লেভেলের আসলে। ওকে, তো এইখানে তোমার কিছু স্টাডি পিরিয়ড 16 থেকে 25, অর্থাৎ 19 সালকে বেস ধরে 2016, 17, 18 এটার ডাটা নেওয়া হয়েছে, এবং তার উপরে বেস করে সামনে ফোরকাস্ট করা হয়েছে 2025 পর্যন্ত তার অবস্থাটা কি। ফাস্টেস্ট গ্রোয়িং মার্কেট হচ্ছে সাউথ আমেরিকা, অর্থাৎ কোথায় সবচেয়ে বেশি আমরা বিক্রি করি এই ফাইবারের প্রোডাক্টগুলো, সেটা হচ্ছে সাউথ আমেরিকা। আর লার্জেস্ট মার্কেট হচ্ছে এশিয়া প্যাসিফিক, অর্থাৎ কেনা বেচা হয় কোথায় ফাইবারটা, সেটা হচ্ছে এশিয়া প্যাসিফিকে, কারণ চায়না এবং ইন্ডিয়া এই দুইটা কান্ট্রিতে তোমার অ্যাক্রাইলিকের প্রোডাকশন বা অ্যাক্রাইলিক রিলেটেড যে প্রোডাক্ট সেটা অনেক বেশি। সো দ্যাটস ওয়াই এশিয়ান রিজিয়নটা লার্জেস্ট মার্কেট এটার জন্য। সরি। আচ্ছা, মার্কেট ওভারভিউ যদি আমরা একটু দেখি, অলরেডি বলছি যে সিএজিআর হচ্ছে কত, 1%। তো মেজর ড্রাইভিং ফ্যাক্টর মানে হচ্ছে গ্রো হওয়ার জন্য মেজর রিজন গুলা কি, পিছনের রিজন গুলা হচ্ছে ফার্স্ট অফ অল হাই ডিমান্ড অন অ্যাপারেল। অ্যাপারেলে খুব বেশি পরিমাণে এটা ইউজ হয়, সো এটার ডিমান্ড অ্যাপারেলে অনেক বেশি। এটার জন্য এটার মানে গ্রোথ রেটটা বাড়তেছে। আর উল্টা দিকে গ্রোথ রেট কমতেছে কেন? কমার কারণ হচ্ছে এই যে কোভিড সিচুয়েশন এখন চলতেছে, এই জন্য মার্কেট একটু ধাক্কা খাইছে, এটা হচ্ছে একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে এইটার যে ইউজ গুলা, সেটা তোমার অন্যান্য ফাইবারের মধ্যেও ফাংশনালিটি আনা যাচ্ছে। ওই যে আমি বলি যে তোমাদের একটু পেপার টেপার স্টাডি করা উচিত যে বর্তমানে আসলে কি হচ্ছে। তো অ্যাক্রাইলিক ফাইবারের যে ফাংশনালিটি এগুলা বা হাই বাল্ক নেচার, এগুলা তোমার এই পলিস্টার বা অন্যান্য কোনো ফাইবারেও রিসার্চ করে আসলে বের করা যাচ্ছে যে অন্যান্য ফাইবার দিয়েও করা যায়। সো এই কারণেও তার মানে অরিজিনাল যে অ্যাক্রাইলিক ফাইবার তার ডিমান্ড কিছুটা হইলেও কমে যাচ্ছে। আর এই প্লাস মাইনাস মিলাইয়া আমাদের হচ্ছে এই 1% ডিমান্ডের গ্রোথ, তারপরেও প্লাসে আছে আর কি। ওকে, তো এটা তো অলরেডি বললাম যে ফিলামেন্ট তোমার মানে ফাইবারের থেকে বেশি বিক্রি হয়, সো ফিলামেন্টের মার্কেটটা বেশি। আর এশিয়া প্যাসিফিক রিজিয়নে এটার লার্জেস্ট মার্কেট। এখানে কিছু মেজর কোম্পানির নাম দেওয়া আছে যারা হচ্ছে এই ফাইবার নিয়ে কাজ করে। এখানে 4টা কোম্পানি হচ্ছে চাইনিজ আর একটা হচ্ছে ইন্ডিয়ান, আদিত্য বিড়লা গ্রুপ, এটা তোমরা জানো, নাম হয়তো বা শুনছো। এছাড়াও আছে আকসা, ডারলন, জিলিন, ফরমোসা প্লাস্টিক, এগুলো হচ্ছে সবই চাইনিজ কোম্পানি। তো আর মজার ব্যাপার হচ্ছে টোটাল ম্যানুফ্যাকচারের 50%ই কাজ করে হচ্ছে এই 5টা কোম্পানি। এই 4-5টা কোম্পানি যারা আছে মেজর কোম্পানি, তারা টোটাল গ্লোবাল প্রোডাকশন যেটা হয় এই 1737 কিলোটন 2019 সালে ছিল, তার 50% নিয়ে তারা নিজেরাই কাজ করে আর কি, এই 5টা কোম্পানি। লাস্ট অফ অল একটা ম্যাপ দেখাইছি যেখানে তোমার অ্যাকর্ডিং টু
গ্রোথ ফ্যাক্টর, অর্থাৎ কোন রিজিয়নটাতে বেশি গ্রো করতেছে, কোনটাতে মিডিয়াম, কোনটাতে লো, সেটা দেখানো হয়েছে। সিএজিআর 2020 থেকে 25 অনুযায়ী সেটা হচ্ছে ফোরকাস্ট করা হয়েছে। সেখানে দেখতে পাচ্ছ তোমরা, এইটা হচ্ছে আমাদের এশিয়ান রিজিয়ন, প্লাস এটা হচ্ছে অস্ট্রেলিয়া। সো এশিয়ান রিজিয়নটাতে তোমার এখানে বেশি গ্রোথ হওয়ার পসিবিলিটি অনেক হাই, গ্রিন সিগন্যাল। আর এই দিকটাতে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এই দিকটাতে তোমার হচ্ছে লো, আর এই যে মিডল ইস্ট বা মাঝখানের কান্ট্রিগুলোতে হচ্ছে মিডিয়াম। তো এটা হচ্ছে ওভারঅল নেচার সারা বিশ্বের, বা সারা বিশ্বের একটা সিনারিও, যে সামনের 5 বছরে আসলে কি হবে বা হতে যাচ্ছে তার একটা ফোরকাস্ট। এবং স্টাডিটা করছে ওরা, মোডর ইন্টেলিজেন্স। আচ্ছা, তো চ্যাপ্টার মোটামুটি এখানেই শেষ। তো কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা, আশা করতেছি নাই। তো আমরা আজকে একটা ভিডিও দেখে শেষ করব, যেটা হচ্ছে তোমার অ্যাক্রাইলিক ফাইবারটা তৈরি করা হয়েছে হচ্ছে ল্যাবে। ল্যাব বলতে আমরা যখন কোনো এক্সপেরিমেন্টাল কাজ করি সেইখানে হচ্ছে একভাবে একটা জিনিস বানানো হয়, আবার যখন আমরা কোনো মানে ইন্ডাস্ট্রিয়ালি যখন প্রডিউস করতেছি সেইখানে আরেকভাবে বানানো হয়। তো গত ক্লাসে আমরা যেটা দেখছি সেটা ছিল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, অর্থাৎ তুমি যখন একদম লার্জ স্কেলে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন করতে যাবা তখন আসলে কিভাবে ফাইবারটা তৈরি করা হয় সেটা ছিল সেই পয়েন্ট অফ ভিউ থেকে। বাট নর্মালি আমরা যখন কোনো এক্সপেরিমেন্টাল ওয়ার্ক করি বা এখন ইদানিং মানে এটা নিয়ে যখন কোনো গবেষণা হবে বা এই ফাইবারটা ফার্স্ট অফ অল কিভাবে তৈরি করা হয়েছিল এই আইডিয়াটা আমরা পাবো হচ্ছে এই ইয়ার থেকে। তো আচ্ছা, একটা মিনিট, একটু অন করতেছি। এটা তোমাদের ক্লাসরুমে দেওয়া আছে, সো নিজেরাও একটু দেখে নিতে পারবা পরে। তোমরা কি বাসায় এগুলা দেখো নাকি এমনি ফালায় রাখছি? দেখি স্যার। হ্যালো, জি স্যার। আচ্ছা, ভিডিওর কি সাউন্ড সহ আসতেছে? জি স্যার, সাউন্ড আসতেছে। ওকে। এটা একটা পিচ্চি একটা মেশিন, এটা খুবই স্মল স্কেলে দেখানো হয়েছে আর কি। সো এই কারণেই ছোট একটা, মানে একদম ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন না, জাস্ট ছোট্ট একটা মেশিন। হ্যালো, জি জি স্যার। স্যার।
আচ্ছা, আমার মনে হয় ওয়াইফাইটা একটু ড্রপ করছে, তো 1 মিনিট টাইম দাও, আমি একটু সেট করে নিচ্ছি। শিওর স্যার। আচ্ছা, হ্যালো, এখন আসছি মনে হয় আবার। এই জন্যই মোবাইল দিয়ে কানেক্ট হয়ে থাকি আর কি, বাংলাদেশের কোনো গ্যারান্টি নেই এখানে। আচ্ছা, মেশিনটা দেখে কি একটু অন্যরকম মনে হচ্ছে? জি স্যার, একটু অন্যরকম। আচ্ছা, এইটা কোনো মানে এটা ওয়েট প্রসেসের কোনো মেশিন না, মানে স্বীকৃত কোনো মেশিন না, এটা জাস্ট এক্সপেরিমেন্টাল কাজ করার জন্য। বাট আমরা একটু ভালো বুঝতে পারবো আর কি, এই জন্য দেখানো আর কিছু না। হ্যাঁ। আচ্ছা, 2টা বোতল রাখা হয়েছে দেখতে পাচ্ছো? বোতল আসেনি স্যার এখন। না, আসে নাই না? দাঁড়াও। আচ্ছা, আমার স্ক্রিনে চলতেছে, বাট তোমাদের স্ক্রিনে মনে হয় হ্যাং হয়ে গেছে। দাঁড়াও। জি স্যার, আমাদের জি স্ক্রিন স্যার, হচ্ছে আর তো হ্যাং হয়ে আসতেছে আছে। না, দেখা যাচ্ছে না। মানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজতেছে, বাট ভিডিওটা আর চলতেছে। ভিডিওটা চলতেছে না, হ্যাঁ বুঝতে পেরেছি। স্যার ওই যে অপটিমাইজ মোডটা স্যার অন করে দিলে ভালো হতো স্যার। হ্যাঁ, অপটিমাইজ মোড অন আছে। আচ্ছা, এইটা প্রবলেম করতেছে, দাঁড়াও 1 মিনিট, আমি ইউটিউব থেকে অন করি ডিরেক্ট।
কি ব্যাপার, জুমে ফ্রিজ হয়ে যাচ্ছে স্ক্রিনটা। চলতেছে তোমার ওখানে? না স্যার, স্যার হচ্ছে না। কাহিনী বুঝতেছি না। আচ্ছা ওয়েট, একটা নেট ইস্যু মনে হয় স্যার। এক মিনিট দাঁড়াও। আচ্ছা এখন মনে হয় ভিডিওটা চলবে নাকি? জি স্যার চলতেছে, বাট সাউন্ড নাই। সাউন্ড আসছে না স্যার? আচ্ছা দাঁড়াও, এটার sound হচ্ছে আচ্ছা, এটার সাউন্ডটা ওই ভেতর থেকে মিটিং সেটিংস এ গিয়ে অন করতে হবে। তো এটাতে জাস্ট খালি মিউজিক, সো সাউন্ড আপাতত না হইলেও চলবে আর কি। আচ্ছা, এইখানে যেটা বলতে চাচ্ছি যে দুইটা তোমার ইয়ে আসছে তাই না, দুইটা বোতল। হ্যালো, জি স্যার, হ্যাঁ শোনা স্যার। যাচ্ছে। আচ্ছা এইবার তো আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, একটা হচ্ছে পলিঅ্যাক্রিলামাইড নাইট্রাইল আর একটা হচ্ছে সলভেন্ট।
মানে সলিউশন তৈরি করার জন্য। পলিঅ্যাক্রিলামাইড দেখো একটু পাউডারের মতো, তাই না? এর ভেতরে পাউডার ফর্মে, আর ওইটা হচ্ছে তো তোমার লিকুইড, এটা জানি। তো এই দুইটা মিলায়ে আমরা হচ্ছে সলিউশনটা বানাবো, সেইটাকে ওয়েট স্পিনিং করে ফাইবারটা কেমন হয় দেখবো। এই যেটা হলো সলিউশন, দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, দেখা যায়। সলিউশনটা কেমন? একদম কিন্তু ট্রান্সপারেন্ট, পানির মতো, তাই না? স্যার ক্লিয়ার। ক্লিয়ার। যেটা ঢালতেছে এটা হলো কোয়াগুলেটিং বাথে, কোয়াগুলেটিং এজেন্ট। এখানে পানি তারা ইউজ করতেছে, বাট আমরা গ্লিসারিন ইউজ করতে পারি, ডাইমিথাইল ফর্মামাইড ইউজ করতে পারি, এটা ডিপেন্ড করে আর কি। এটা কি ইউজ করতেছে? সিরিঞ্জ, তাই না? আর আমরা হচ্ছে ওই যে স্পিনারেট ইউজ করব। ও হচ্ছে সিরিঞ্জের যে মাথাটা আছে এটাকে একটা স্পিনারেটের হোল হিসেবে ইউজ করবে আর কি। আচ্ছা, কাহিনী যেটা ঘটছে, সিরিঞ্জের মাথার সাথে এই নিচে যে ডুবানো পাইপটা আছে এইটার মাথা লাগানো আছে। তো ওইখান দিয়ে সলিউশন এসে এই পানির ভিতর থেকে এটা বের হচ্ছে, আর এটাকে সে স্পিনারেট হিসেবে দেখাইছে আর কি। হ্যাঁ, ওই একই জিনিস, জাস্ট একটু অন্যরকম ভাবে করছে। আচ্ছা, এই যে একটা জিনিস বের হচ্ছে, পলিমার প্রেসিপিটেটস টু ফর্ম প্রোটোফাইবার। তো এই যে একটা ঈষদচ্ছ যে একটা ইয়া বের হচ্ছে, মানে একটু সাদা সাদা বাট পুরোপুরি একদম হোয়াইট না, এটাই হচ্ছে তোমার ট্রান্সলুসেন্ট। বুঝতে পারছো? জি স্যার। মানে হালকা স্বচ্ছ আর কি, যেটাকে বলা হয়। তাহলে ফিলামেন্টটা কি দেখতে পাচ্ছো? হালকা একটু ওয়েভিনেস আছে না? হ্যাঁ স্যার। নরমালি ন্যাচারালি ছেড়ে দিলে একটু ওয়েভিনেস থাকে। তো এটা হচ্ছে তার ওই যে বাল্ক নেচারের কারণে, একটু আগে আলোচনা করলাম। তো এই আর কি, মূলত এটা কি ইয়াতে তোমাদের ক্লাসরুমেও দেওয়া আছে, একটু দেখে নিও নিজেরা। আর কোনো কিছু ক্লিয়ার না থাকলে নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করো আর কি। ওকে, তো আজকে আর কি এই পর্যন্তই রাখতে চাচ্ছি, কারো যদি কোনো কোশ্চেন না থাকে। আছে কোনো কোশ্চেন? আচ্ছা, নাই মনে হয়, তাহলে আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ওকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।